এগেইনস্ট লিওনেল মেসি তারা এরকম পারফরমেন্স করবে এটা আসলে কেউ আসলে এক্সপেক্ট করেনি। অপোনেন্টের দুর্গকে ঘিরে ফেলার জন্য যেভাবে চতুর্পাশ থেকে যায় এই ফ্রান্স টিম সেই রকম। যে বলটা ডেলিভারি করা হয়েছে মেসিকে, লিসেন্দ্রো মার্টিনেজ যে বলটা ডেলিভারি করেছেন, ফাইন ফাইন ফাইন। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, ওইদিকে আবার দুয়ে, কাকে রেখে কাকে ঠেকাবে, কাকে রেখে কাকে ঠেকাবেন। ডেফিনেটলি মরক্কোকে ফেভারিট হিসেবে দেখছেন। ক্লিয়ার ফেভারিট, অ্যাবসলিউটলি ক্লিয়ার ফেভারিট। এখন আবার কানাডা যদি কাবো ভার্দে হয়ে ওঠে তাহলে বিপদ মরক্কোর জন্য। সবাইকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ উন্মাদনায়। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকেলে আমি শাওন হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছেন ফাহিম রহমান। ফাহিম, দিস ইজ ওয়ার্ল্ড কাপ, রাইট? দিস ইজ ওয়ার্ল্ড কাপ। কেপ ভার্দে 5.5 লাখ মানুষের একটা দেশ, রাইট। ওয়ার্ল্ড কাপ ডিফেন্ডারদেরকে যেভাবে নাস্তানাবুদ করলো, মানে এক্সপেকটেশন ছিল না নিশ্চয়ই। একেবারেই না। এই ম্যাচে আর্জেন্টিনাকে এই রকম সিচুয়েশনের ভেতর পড়তে হবে এটা আসলে ফুটবল ওয়ার্ল্ড কল্পনাও করেনি, চিন্তাও করেনি। ইয়েস, ইটস ফ্যাক্ট যে কাবো ভার্দে তারা স্পেনের এগেনস্টে গোলনীল ড্র করে এসছে, সৌদি আরবের এগেনস্টে গোলনীল ড্র করেছে, ইউরোগুয়ের বিপক্ষে তারা 2-2 গোলে ড্র করেছে, দ্যাটস ফাইন। বাট নকআউট স্টেজে এসে এগেনস্ট আর্জেন্টিনা, এগেনস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম, এগেনস্ট লিওনেল মেসি তারা এরকম পারফরমেন্স করবে এটা আসলে কেউ আসলে এক্সপেক্ট করেনি। এবং যেইখানে আসলে খেলাটা হয়েছে মিয়ামি হার্ড রক স্টেডিয়াম, মানে লিওনেল মেসির হোম ভেন্যু, সেখানে কাবো ভার্দের এই পারফরমেন্স এক কথায় অনবদ্য, অসাধারণ। এবং নেভার গিভ আপ যে অ্যাটিটিউড নিয়ে কাবো ভার্দে খেলেছে সেটা ডেফিনেটলি প্রশংসার দাবিদার। এবং লিটারালি একটা সময় আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে কাতার ওয়ার্ল্ড কাপের ফাইনাল দেখছি, ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা খেলছে, এরকম আমার কাছে মনে হয়েছে। এবং আপনি দেখেন মানে ওই যে শেষ মুহূর্তে এমিলিয়ানো মার্টিনেজের যে সেভ ছিল ফ্রান্সের এগেনস্টে, এই দিনও ঠিক তাই, যে ফ্রি কিকটা নিয়েছিল লোপেজ, এবং ওই ফ্রি কিকটা আসলে এমিলিয়ানো মার্টিনেজ যদি সেভ করতে না পারতো তাহলে তো স্কোর লাইন হয়ে যেত 3-3, রাইট। এবং তখন টাইব্রেকারে খেলা চলে যেত। সো এমিলিয়ানো মার্টিনেজ আবারও বাজ পাখি হয়ে আর্জেন্টিনাকে তিনি বাঁচালেন। ওই সেভটার পাশাপাশি আরও তার 2টা খুব ভালো সেভ ছিল। সো ওভারঅল একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ, যেটা আর্জেন্টিনা এক্সপেক্ট করেনি। আর্জেন্টিনা চিন্তা করেছিল যে তারা বল নিজেদের কাছে রাখবে, বল পজিশন ধরে রেখে তারা একটা কমফোর্টেবল জয় নিয়ে মাঠ থেকে বেরিয়ে যাবে, সেটা হয় 2-0 অথবা 3-0। বাট এই ম্যাচের ইন্টেন্সিটি এই লেভেলে পৌঁছাবে এটা আর্জেন্টিনা টিমও চিন্তা করেছে বলে আমার কাছে মনে হয় না। আর্জেন্টিনা নিয়ে তো আমরা অনেক কথা বলেছি, আর্জেন্টিনা টিম নিয়ে অনেক কাটাছেড়া করেছি, স্কালোনির স্ট্র্যাটেজি নিয়ে অনেক কথা হয়েছে, বাট কাবো ভার্দে তাদের গ্রুপ স্টেজের পারফরমেন্স এবং এগেনস্ট আর্জেন্টিনা ম্যাচের পারফরমেন্স, আপনার কাছে কি মনে হচ্ছে না যে একেবারে আকাশ পাতাল পার্থক্য করে দিয়েছে তারা তাদের নিজেদের পারফরমেন্সের জায়গায়? কাবো ভার্দের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা হাইলি মোটিভেটেড ছিল। মানে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগেনস্টে খেলতে নেমেছে, দে হ্যাভ নাথিং টু লুজ, মানে তাদের হারানোর কি আছে। কাবো ভার্দে নকআউট স্টেজে খেলছে, এটাই তাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, এটাই তাদের ফুটবল ইতিহাসে সেরা অর্জন। সো তাদের আসলে হারানোর কিছু নাই। সো প্রেসারে যদি কেউ পড়ে সেটা আর্জেন্টিনায় পড়বে, এটা তো জানা ব্যাপারই আসলে ছিল, এবং হয়েছেও আসলে ঠিক তাই। এবং তাদের যে মিড ব্লক অ্যান্ড ডিফেন্সিভ ব্লক, সেইটা সম্পর্কেও আসলে আর্জেন্টিনা অবগত ছিল। কারণ গ্রুপ পর্বের ম্যাচগুলোতে স্পেশালি স্পেনের এগেনস্টে আমরা এটা দেখেছি যে তারা যেভাবে করে আসলে ব্লক তৈরি করে, তাদের যে ডিফেন্সিভ ওয়ার্ক সেটা এত ডিসিপ্লিনড, যেই কারণে আসলে গোল করা মুশকিল হয়ে যায়। এবং ডিফেন্স আরও বেশি কনফিডেন্ট থাকে যখন ইউ হ্যাভ এ গোলকিপার লাইক ভজিনা, যে আসলে অ্যামেজিং পারফর্ম করছে অ্যাট দ্য এজ অফ 40, এবং আর্জেন্টিনার এগেনস্টেও কমসে কম নিশ্চিতভাবে সে 3টা গোল সেভ করেছে, একেবারে জেনুইন গোল 3টা সে আসলে সেভ করেছে। সো কাবো ভার্দে তারা আসলে প্রচণ্ড রকম মোটিভেটেড হয়ে এই ম্যাচটা খেলতে নেমেছে। তাদের কোনো প্রেশার ছিল না, প্রেশার ছিল আর্জেন্টিনার ওপর। এবং আর্জেন্টিনা যখন আসলে গেম কন্ট্রোল করতে পারছিল না কোনো ক্ষেত্রে কোনো সময়, দ্যাটস বিকজ অফ দ্য পেস অফ কাবো ভার্দে। তাদের যে স্পিড, তাদের যে গতি ছিল, সেই গতির কারণে যখন আর্জেন্টিনা আসলে কখনো ম্যাচের কন্ট্রোল হারিয়েছে, তখন দে কেম আন্ডার প্রেশার সিচুয়েশন। একটা ব্যানার দেখছিলাম খেলা চলার সময়, একটা ব্যানার দেখছিলাম, লিটল কান্ট্রি বিগ ড্রিমস নাথিং টু লুজ। কাবো ভার্দে একেবারেই এই মোটো নিয়ে খেলেছে, এবং আর্জেন্টিনার ভক্তদেরকে, সমর্থকদেরকে, বাংলাদেশে যাদের নাম্বার হিউজ, তাদেরকে মোটামুটি কাঁপিয়ে দিয়েছে কাবো ভার্দে। রাতের ঘুম হারাম করে দিয়েছে, সকালবেলার ঘুম নাই হয়ে গেছে। মানে সিরিয়াসলি ধরেন ভোর 4টার সময় একটা ম্যাচ, সবাই ঘুম চোখেই খেলা দেখতে শুরু করেছিল।
এবং সবাই যখন খেলা দেখতে শুরু করেছে তখন আসলে ফিলটা কি ছিল, আর্জেন্টিনা কাবো ভার্দে ওকে ফাইন, এনি টাইম গোল হবে, ঠিক আছে ওকে দেখি, এনি টাইম আর্জেন্টিনা গোল করবে। আর যখন ম্যাচটা এক্সট্রা টাইমে তখন কারো কোনো ঘুম নাই, তখন চোখ বড় বড় করে সবাই টেলিভিশন স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, বড় বড় চোখে, লাল লাল চোখে, কিন্তু ঘুম টুম কোনো কিছু নাই, যে কি হয় মানে বিগেস্ট এভার আপসেট ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কাপ, সেইটার সে প্রত্যক্ষদর্শী হতে যাচ্ছে কিনা। যদি আর্জেন্টিনা এই ম্যাচ হেরে যেত কাবো ভার্দের কাছে, বিগেস্ট এভার আপসেট ইন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি, সেইটা হইতো, তো সেইটার সাক্ষী হয়ে যেত আর্জেন্টাইন ফ্যানরা। সো তাদের তো ঘুম টুম নাই হয়ে গেল একেবারে, রাইট। সো ভোরবেলাতে সবাই মোটামুটি লাল লাল চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। এবং আমি খেলা দেখছিলাম আমার রুমে, যখন আর্জেন্টিনা থার্ড গোলটা করলো, আমার মনে হয় যে আমার পুরো বিল্ডিং অল অফ এ সাডেন আই নোটিস যে ভূমিকম্প হচ্ছে বিল্ডিংয়ে, রাইট। প্রতিটা ফ্লোরে এমন চিৎকার, ওই ভোরবেলাতেই এমন চিৎকার। সো সেখান থেকে আসলে বোঝা যায় যে এই ম্যাচে আর্জেন্টাইন ফ্যানদের অবস্থা কি বেশ খারাপ ছিল। মানে লাস্ট ওয়ার্ল্ড কাপে সৌদি আরবের মতো একটা ম্যাচ, এবং আপনি বলছিলেন যে ফ্রান্সের সাথে লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালের মতো একটা ম্যাচ, মানে দুটোকে যদি এক জায়গায় করি আসলে ওয়েক আপ কল ফর আর্জেন্টিনা একেবারেই, মানে একদম ধরেন হচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপে, কাতার ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখেছি, প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে 2-1 গোলে হেরে যাওয়াটা ওয়াজ দ্য ওয়েক আপ কল ফর আর্জেন্টিনা, এবং তারপরে আর্জেন্টিনা কিন্তু পাল্টে গিয়েছিল, এটা তো আপনাকে মানতে হবে। এবং স্কালোনি কি করেছিল, ইউ রিমেম্বার, লাউতারো মার্টিনেজ ড্রপড, আর লাউতারো মার্টিনেজকে সে স্টার্টিং লাইন আপে রাখবে না। ইনক্লুশন অফ ম্যাক অ্যালিস্টার, ইনক্লুশন অফ এনজো ফার্নান্দেজ, এই ঘটনাগুলো ঘটেছিল যখন আর্জেন্টিনা হেরে যায় সৌদি আরবের কাছে। তারপরেই স্কালোনির প্ল্যানে, পরিকল্পনাতে চেঞ্জ আসে, এবং তখন হচ্ছে এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ চলে আসে। সো এখন দেখার ব্যাপার, যখন আর্জেন্টিনা এরকমভাবে একটা ধাক্কা খেয়েছে কাবো ভার্দের এগেনস্টে, এবং সেই ক্ষেত্রে স্কালোনি নেক্সট ম্যাচে এগেনস্ট ইজিপ্ট রাউন্ড অফ 16 সে আসলে কি ধরনের চেঞ্জ করে। বাট আমার মনে হয় যে চেঞ্জ ইজ অবভিয়াস, তাকে চেঞ্জ আসলে করতে হবে, কারণ কয়েকটা জায়গাতে আর্জেন্টিনার পারফরম্যান্স আপনি 4টা ম্যাচে খুঁজেই পাবেন না। যেমন হচ্ছে লেফট ফ্ল্যাঙ্ক, ডিমারিয়ার ওই পজিশনে ডিমারিয়াকে পাওয়া তো আর সম্ভব না, মানে অ্যাবসেন্স অফ ডিমারিয়া আপনি ফিল করবেন, এটা খুব অবভিয়াস ব্যাপার যে ডিমারিয়ার অনুপস্থিতি, বাদিক থেকে সেভাবে অ্যাটাক হচ্ছে না। আলমাডাকে খেলাচ্ছেন স্কালোনি, কিন্তু আলমাডা লাস্ট সিজনে তার ক্লাবে গেম টাইম খুব বেশি পাননি, এবং আলমাডার পারফরমেন্স কিন্তু খুবই পোর সবগুলো ম্যাচ সহ লাস্ট ম্যাচটা। এখন সেই ক্ষেত্রে ধরেন, এই ক্ষেত্রে নিকো গনজালেসকে তিনি যে খেলাচ্ছেন সাব হিসাবে, নিকো গনজালেস পারফর্ম করছেন ওকে, বাট তার বাদিক নিয়ে ডেফিনেটলি চিন্তা করতেই হবে। বাদিকে সাপোর্টটা দিয়ে যাচ্ছিল মেদিনা, লেফট ব্যাক হিসেবে খেললেও সে আসলে প্রচুর ওভারল্যাপ করেছে সবগুলো ম্যাচে, অনেক উপরে উঠে এসে বলের সাপ্লাই দিয়েছে অ্যাটাকিং লাইনকে, কিন্তু মেদিনাও আমার কাছে মনে হয়েছে যে ইনজিউর্ড হয়ে গেছে, মেদিনা শেষ দিকে আসলে হ্যামস্ট্রিং এর কারণে মাঠের বাইরে চলে গেছে। সো উই ডোন্ট নো হোয়াটস হিজ সিচুয়েশন, তার অবস্থা সম্পর্কে আমরা জানি না। সো এই জায়গাটাতে তার আর্জেন্টিনার লেফট সাইড নিয়ে স্কালোনিকে তার মানে নতুন করে প্ল্যান করতেই হচ্ছে, কারণ আপনার লেফট ব্যাক নাই, মানে লেফট ব্যাক প্রবাবলি ইনজিউর্ড, হি উইল মিস দ্য ম্যাচ, এবং তারপরে হচ্ছে আপনার লেফট ফ্ল্যাঙ্গে যে খেলছে লেফট উইঙ্গার বা whatever, সেই জায়গাতে আলমাডার পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক। সো এই যে আপনার বাঁ দিকের চ্যানেল, এই বাঁ দিকের চ্যানেল নিয়ে স্কালোনিকে সিরিয়াস ভাবে ভাবতে হবে। স্কালোনি শুধুমাত্র লেফট ফ্ল্যাঙ্ক নিয়ে ভাববেন আমার তা মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে লাস্ট ম্যাচে আসলে স্কালোনি যেভাবে চেঞ্জেসগুলো করেছেন, দেখুন চেঞ্জেসগুলো খুব মুখস্থ চেঞ্জ বলে মনে হয়েছে। অ্যান্ড আর্জেন্টিনা ফার্স্টে 29th মিনিটে মেসির গোলে এগিয়ে গেল, অসাধারণ নৈপুণ্য মেসি, ডেফিনেটলি। রাইট। সো এটা শুধুমাত্র আপনি মেসির কথা বললে হবে না, আপনাকে অবশ্যই বলতে হবে লিসান্দ্রো মার্টিনেজের কথা। লিসান্দ্রো মার্টিনেজ যে বলটা বাড়িয়েছে সেটা একটা অসাধারণ বল, মানে লিওনেল মেসি তার বল কন্ট্রোল সম্পর্কে আমরা জানি যে বল নামাতে তার 1 সেকেন্ড লাগবে, এরপরে সে অন টার্গেট শট নিয়ে ফেলবে, সেটা মেসি করেছে। কিন্তু যে বলটা ডেলিভারি করা হয়েছে মেসিকে, লিসান্দ্রো মার্টিনেজ যে বলটা ডেলিভারি করেছেন, ফাইন। আর্জেন্টিনা এগিয়ে যাচ্ছে, কাবো ভার্দে তারা আবার রিপ্লাই দিচ্ছে, সমতায় ফিরছে। আর্জেন্টিনা কেন আসলে নিজেদের গোলের যে লিডটা সেটাকে ধরে রাখতে পারছে না? তার মানে কি, মানে ওভারঅল আর্জেন্টিনার যে ডিফেন্স এবং সেই সাথে মিডফিল্ডের যেই প্রভাবটা থাকার কথা পুরো ম্যাচে, সেটা কি কালকে কম ছিল? এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে, আপনি খেয়াল করে দেখলে দেখবেন যে ডি পল যখন ট্র্যাক ব্যাক করছে,
ট্র্যাক ব্যাক স্পিড ওয়াজ নট দ্যাট মাচ, খুব স্পিডি ট্র্যাক ব্যাক হচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে আসলে কাবো ভার্দের উইঙ্গারদের সাথে স্পেশালি লেফট উইঙ্গারের সাথে পেরে ওঠেনি, এবং ডিপলকে এই কারণে কিন্তু পরে তুলে নেওয়া হয়েছে, রাইট। সো এই ঘটনাটা ঘটেছে। আর ক্রিশ্চিয়ান রোমেরো এবং লেজেন্দ্রো মার্টিনেজ, দে প্লেড ফ্যান্টাস্টিক ফুটবল, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি খেয়াল করে দেখেন গতকালকের ম্যাচে এই দুইজন কি পরিমাণ উপরে উঠে এসছে, মানে হাই প্রেস করতে গিয়ে এই দুইজন কিন্তু অনেক উপরে উঠে এসছে। সো যখনই আপনি হাই প্রেস করবেন, কাউন্টার অ্যাটাকে তখন স্পিডের দরকার হয়, যখন আপনাকে ট্র্যাক ব্যাক করতে হবে। সো ট্র্যাক ব্যাক সিচুয়েশনের ক্ষেত্রে আর্জেন্টিনা ওয়াজ নট ফাস্ট, ছিল না। সো সেই জায়গাটাতে এই যে ডিপলের স্পিড আগের মতো নাই, এই আলোচনা আমরা আগেও করেছি। সো লিটারালি হি ওয়াজ ওকে ফার্স্ট হাফে, কিন্তু প্রবাবলি ফুল 90 মিনিটস একই রিদমে খেলার অবস্থায় তো ডিপল আসলে নাই। সো যখন ডিপল ওই অবস্থায় নাই, তখন এই চাপটা গিয়ে শিওরলি আপনার ডিফেন্স লাইনে ব্যাক 4-এর উপরে বা ব্যাক 3-র উপরে গিয়েই পড়বে, সেটাই আসলে পড়েছে। এই জায়গাটাতে এনজো ফার্নান্দেজ ট্রিমেন্ডাস সাপোর্ট দিয়ে গেছে, বা অনেক ক্ষেত্রে মার্ক আলিস্টার, সেও অনেক দ্রুত ট্র্যাক ব্যাক করে প্রচুর সাপোর্ট তারা দিয়েছে ডিফেন্সকে। সো সেই জায়গাটাতে প্রথমে আমরা দেখলাম হচ্ছে রাইট ব্যাক হিসেবে খেলতে মলিনাকে, এবং এরপরে মন্টিয়েলকে নামানো হয়েছে লেফট ব্যাক, রাইট ব্যাক। সো দুই জায়গাতে ইনজুরি, এবং সেইটা বিরাট মাথা ব্যথার কারণ স্কালোনির জন্য। মানে আর্জেন্টিনা দল খারাপ খেললে ভক্তদের যেমন মাথা ব্যথার কারণ, তেমনি আর্জেন্টিনা টিমের যারা ম্যানেজমেন্ট তাদেরও মাথা ব্যথার কারণ। কিন্তু কাবো ভার্দের গোলগুলো, সেগুলো নিয়ে যদি কথা হয়, এমি মার্টিনেজ প্রথম গোলটা আসলে কিভাবে মিস করলেন, সেকেন্ড গোলটা তো ছিল লোপেজের অসাধারণ একটা, মানে প্রবাবলি এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট গোল। শিওরলি প্রথম যে গোলটা দুয়ার্তে যে গোলটা করেছে, দুয়ার্তে শট নিয়েছে, সামনেই দাঁড়ানো ছিলেন কিন্তু লিসান্ড্রো মার্টিনেজ, একদম সামনে, এবং লিসান্ড্রো মার্টিনেজ আসলে ওই, আপনি খেয়াল করে দেখবেন গোলটা যদি আরও একবার দেখেন আপনি, মানে দুই হাত পেছনে নিয়ে সামনে গিয়ে ব্লক করার চেষ্টা, যাতে করে ডিবক্সের ভেতরে হ্যান্ডবল ট্যান্ডবল না হয়ে যায়, তার পেছনেই ছিলেন পেনাল্টি যাতে না হয়ে যায়, ঠিক তার পেছনে ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, একদম পেছনে। সো ওই সময় দুয়ার্তে যে শটটা নিয়েছে, তো সেই শট তো দুই পায়ের মাঝখান থেকে বেরিয়ে এসছে। সো দ্যাটস ওয়াই আসলে এমিলিয়ানো মার্টিনেজও আসলে বল ট্র্যাক করতে পারেনি আর। সো বল ট্র্যাক করতে না পারার কারণে স্ট্রেট টু দ্য নেট এই ঘটনাটা ঘটেছে। সো ডেফিনেটলি ওইটা আপনি ভুল চিন্তা করতেই পারেন, বিকজ ডিফেন্ডারের কাজ হচ্ছে বলে চোখ রাখা। সো যখন শট নিচ্ছে, তখন হচ্ছে সেই শট তো ওই জায়গাতে সেন্টার ব্যাককে ব্লক করতেই হবে। সো সেটা আসলে কিন্তু লিসান্দ্রো মার্টিনেজ করতে ব্যর্থ হয়েছে। সো আর এমিলিয়ানো মার্টিনেজ ঠিক তার পেছনে, সো পুরোপুরি যে ক্লিয়ার আই বলের দিকে তার ছিল ব্যাপারটা তা না। সো এই কারণে আসলে ওই গোলটা হয়েছে। আর দ্বিতীয় গোলটাতে প্রবাবলি ওয়ার্ল্ডের যে কোনো গোলকিপার সে পরাস্ত হবে, মানে এটা এত অসাধারণ লোপেজের ফ্রি মানে শট ছিল, এবং ফার পোস্ট টপ অফ দ্য কর্নার, এটা যে কোনো গোলকিপার পরাস্ত হবে। বাট এমিলিয়ানো মার্টিনেজ ঠিক তার পরে কিন্তু এই লোপেজের যে ফ্রি কিকটা ঠেকিয়েছে, সেইটা আমার মনে হয় যে ম্যাচ উইনিং মোমেন্ট ফর আর্জেন্টিনার জন্য সেভ অফ দ্য গেম ছিল, আসলে ম্যাচ উইনিং মোমেন্টও ছিল এটা আমার কাছে। এন্ড আপনি মেসির গোলের কথা বলছিলাম আমরা, লিসান্দ্রো মার্টিনেজ উনি যে গোলটা করলেন, মানে ওই জায়গায় 92 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজ সেন্টার ব্যাক অফ দ্য টিম, কিন্তু যে গোলটা করেছে মনে হচ্ছে হ্যারি কেইন ডিবক্সের ভিতর থেকে গোল করলো, রাইট? সো হি বিকেম দ্য নাম্বার 9 অফ দ্য টিম অল অফ আ সাডেন, রাইট। এটাও আর্জেন্টিনার জন্য কনসার্ন, কারণ তার যে প্রপার নাম্বার 9, তার প্রপার স্ট্রাইকার যারা, লাউতারো মার্টিনেজ, কি করছে লাউতারো মার্টিনেজ? আমরা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই লাউতারো মার্টিনেজকে নিয়ে কথা বলছিলাম যে লাউতারো মার্টিনেজ ক্লাবের জার্সিতে যেভাবে খেলে থাকেন, দেশের জার্সি গায়ে আসলে তার পারফরম্যান্সটা অতটা উজ্জ্বল হয় না। হি লুকস টায়ার্ড, হি লুকস ফ্যাটিগ, এবং মনে হচ্ছে সময় নিচ্ছেন, মুভ করতে সময় লাগছে, টাচগুলো ভালো হচ্ছে না, পাসগুলো অ্যাকুরেট হচ্ছে না। লাউতারো মার্টিনেজের পারফরম্যান্স ইজ রিয়েলি পুয়ার, এবং পজিশনিং জায়গা মতো মানে ঠিকঠাক হচ্ছে না। এরপরে ধরেন একই সাথে আপনার যদি দুইটা ফরওয়ার্ড, হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ, মানে দুইজনই পারফর্ম করতে পারছে না, এবং সেই কারণেই আপনার সেন্টার ব্যাককে হতে হচ্ছে নাম্বার 9, মানে যে গোলটা হয়েছে আসলে। ইনফ্যাক্ট থার্ড গোলও ক্রিশ্চিয়ান রোমেরোর গোলই অ্যাকচুয়ালি, যদিও ওন গোল দেওয়া হয়েছে, বাট ওটা আমার কাছে মনে হয়েছে ক্রিশ্চিয়ান রোমেরো। আমি আপনার সাথে একেবারেই মানে একমত পোষণ করতে পারছি না, কারণ বেসিক্যালি গোলটা তো ডিনের হাতে লেগে গেছে। যদি ডিনের হাতে না লাগতো তাহলে রোমেরোর হেডটা ভজিনা ঠেকানোর মতো রিচের ভেতরে পেতেন। সো আমি বলবো যে ডিফ্লেকশনের কারণে কিছুটা আনলাকি কি কাবো ভার্দে এই জায়গাটাতে। দ্যাট ওয়াজ আ পাওয়ারফুল হেডার, অ্যাবসলিউটলি পাওয়ারফুল হেডার ছিল। হ্যাঁ, আপনি
ডিফ্লেকশন যে ছিল, কিন্তু ওই ডিফ্লেকশন ওয়াজ নট দ্যাট মাচ যে বলের ডিরেকশন চেঞ্জ হয়ে যেত। মানে আমার কাছে মনে হয়নি যে এই ডিফ্লেকশনের কারণে বলের ডিরেকশন চেঞ্জ হয়েছে, লেগেছে বাট ডিরেকশন ঠিকই ছিল এবং এটা আসলে নেটেই আমার মনে হয় যেত। সো এইটা আমার চোখে এটা ক্রিশ্চিয়ান রোমেরোর গোল। সো আরও একজন সেন্টার ব্যাক, সে এসে ডিবক্সের ভেতরে সে এসে গোল করলো। হ্যাঁ, এবং এই একই কথা খাতা কলমে কিন্তু লেখা থাকবে ইট ওয়াজ অ্যান ওন গোল। হ্যাঁ, ওন গোলই লেখা থাকবে, কিন্তু এই যে দুইটা সেন্টার ব্যাক উপরে এসে গোল করছে বিকজ ইউর ফরওয়ার্ড ইজ নট পারফর্মিং ওয়েল। সো হুলিয়ান আলভারেজ মাঠে ছিল সেই সময়, বা লাউতারো মার্টিনেজ পারফর্ম। এক্সট্রা টাইমের যে খেলাটা চলছিল তার ফার্স্ট হাফের শেষে সেকেন্ড হাফ যখন শুরু করছে তখন মেসি অ্যাকচুয়ালি কোনো একটা মেসেজ পাস করছিলেন হুলিয়ান আলভারেজকে। সো ওই জায়গাটাতে আমি ধারণা করছিলাম যে হয়তো হুলিয়ান আলভারেজকেই মেইন গোল করার দায়িত্বটা আসলে মেসি বুঝিয়ে দিচ্ছেন, বিকজ মেসি যেহেতু হি ইজ 39, রাইট। সো এই সময়ে তার পক্ষে এক্সট্রা টাইমের ম্যাচে ওই এফোর্টটা দেওয়া সম্ভব না। এবং আমার মনে হয় এই ছাপটা আসলে পুরো আর্জেন্টিনা দলের ভিতরে দেখেছি যে এক্সট্রা টাইমে গিয়ে একের পর এক আর্জেন্টাইন খেলোয়াড়রা তারা আসলে বসে পড়ছেন মাঠে, হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, মানে দে আর নট দ্যাট ফিট। হ্যাঁ, সেটা আপনি এনজো ফার্নান্দেজের ক্ষেত্রে আমরা দেখেছি, মার্ক অ্যালিস্টারের ক্ষেত্রে আমরা একই ঘটনা দেখেছি যে টানটুন লাগছে, বসে পড়ছে, ফুল ফিট না। ক্রিশ্চিয়ানো রোমেরোকে আমরা দেখেছি, লিসান্দ্রো মার্টিনেসকে আমরা দেখেছি, মেদিনা তো মাঠের বাইরেই চলে গেল, মলিনাও মাঠের বাইরে চলে গেল। সো এই আর্জেন্টিনা টিম ফিটনেসের দিক থেকে খুব একটা ভালো অবস্থায় নেই, আমি আপনার সাথে এগ্রি করি। এবং সেই ক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে, বিকজ ইউ হ্যাভ প্লেয়ার্স, আপনার প্লেয়ার তো রয়েছে। এখন আপনি ধরেন সেন্সি আছে ডিফেন্সে, হ্যাঁ, তারপর আপনি নিকো পাজ, কিংবা আপনি জুলিয়ানো সিমিওনি, এই প্লেয়ারদেরকে আসলে এখন আপনি ইনজেক্ট করবেন কিনা মাঠে বা স্টার্টিং লাইন আপে, শিওরলি ডেফিনেটলি স্কালোনি এটা তো ভাববেই। বিকজ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, হুলিয়ান আলভারেজ গোল পায়নি, দ্যাটস ওকে, কিন্তু হুলিয়ান আলভারেজ মাঠে নেমেছে অ্যাজ ফ্রেশ লেগ। যেই সময় সে ফ্রেশ লেগ হিসেবে মাঠে নেমেছে, তারপরেও তার স্পিড ওয়াজ নট প্রিটি গুড। নামার পরে কিন্তু তার স্পিড খুব একটা যে ভালো ছিল, খুব সুপার ফাস্ট স্পিডে সে মুভগুলা আসলে করতে পারছিল না। তো তার কোনো সুপার ফাস্ট রান নাই, অথচ সে ফ্রেশ লেগ হিসেবে মাঠে নেমেছে। দুই একটা ধরেন রান ছিল হচ্ছে গঞ্জালেজের, দু একটা বার চেষ্টা করেছে, বাট হুলিয়ান আলভারেজের ওইরকম কোনো রানই নাই। সো লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা যে হুলিয়ান আলভারেজকে দেখেছি, সেই হুলিয়ান আলভারেজকে আসলে দেখা যাচ্ছে না। লাউতারো মার্টিনেজের তো লাস্ট ওয়ার্ল্ড কাপে কোনো পারফরমেন্সই ছিল না, এই ওয়ার্ল্ড কাপেও তেমন পারফরমেন্স একই রকম। বাট হুলিয়ান আলভারেজ মেড দ্য ডিফারেন্স লাস্ট টাইম। এবার কিন্তু হচ্ছে না, এবার কিন্তু হুলিয়ান আলভারেজ সেটা ডেলিভার করতে পারছে না। এই ম্যাচের আর্জেন্টাইন খেলোয়াড়দের পারফরমেন্স দেখে আপনার কোথায় কোথায় মনে হচ্ছে টেকনিক্যাল রেড ফ্ল্যাগ ফর স্কালোনি, যে যাদেরকে আসলে পরবর্তী ম্যাচে ডেফিনেটলি ইজিপ্টের সাথে তারা মুখোমুখি হতে যাচ্ছে রাউন্ড অফ 16-এ, সেখানে আসলে কোন কোন জায়গায় চেঞ্জ আপনি একেবারেই চান? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই আর্জেন্টিনা টিম, তাদের কোনো উইং প্লে নাই। আপনি খেয়াল করে দেখবেন তারা ঠিক ওই উইং প্লেটা করে না। ধরেন ব্রাজিল টিমের স্ট্রেংথের জায়গা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, লেফট উইঙ্গার, বা দিক থেকে ঢোকে যেভাবে, বা ধরেন হচ্ছে রাইটে রায়ানও দুর্দান্ত খেলছে, রাইট। সো প্রত্যেকটা টিমের উইঙ্গার যারা, তারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো প্লেয়ার, তাই না? তো আর্জেন্টিনার যেটা হচ্ছে, তাদের কোনো উইং প্লে হচ্ছে না এবং উইংয়ের থেকে বক্সে কোনো ক্রস আসে না। সো দুই উইং থেকে ডিবক্সের ভেতরে ক্রস, আর্জেন্টিনা এই ফুটবলটাকে খেলছে না। মানে নিকো গঞ্জালেস যখন নেমেছেন তারপর থেকে লেফট সাইড থেকে কিছু বল আসলে কাটব্যাক করে ভেতরে এসেছে, হ্যাঁ, সেগুলো সব হচ্ছে কাটব্যাক হয়, হ্যাঁ, কাটব্যাক হয়ে ডিবক্সের ভেতরে পাস হয়, কিন্তু ক্রস হয় না। আপনি দেখবেন না ক্রস করছে, রাইট। সো বক্সের ভেতরে ক্রস এন্ড হেড। এন্ড রাইট সাইডে আপনি যখন মলিনাকে খেলাচ্ছেন অ্যাজ মানে সে তো ডিফেন্সিভ রাইট ব্যাক, হ্যাঁ, রাইট ব্যাক, সো সেখান থেকে তিনি যখন রাইট ফ্ল্যাঙ্গে গিয়ে খেলছেন রাইট উইং এ, মলিনাকে দিয়ে আপনি আসলে ওই কিভাবে ক্রসগুলো আসলে এক্সপেক্ট করেন? এক্স্যাক্টলি। সো এইখানেই আসলে দেখার ব্যাপার যে স্কালোনি আসলে কি করে। সো আপনার হাতে অপশনস ডেফিনেটলি আছে। সিমিওনি সিনিয়রকে দেখছিলাম গতকাল হয়ে যায়, মানে রাতের আর দিনের খেলা, আমরা প্রচন্ড টেনশন নিয়ে খেলা দেখছে, রাইট। সো এখানে ডেফিনেটলি আপনার অপশন যেটা, ধরেন আপনি মানে এগুলো আমরা আলোচনা করছি, স্কালোনি তার মতো করে প্ল্যান করে ফেলবে নেক্সট ম্যাচেই। ধরেন আপনি ইউ ক্যান ইউজ, আপনি নিকো পাসকে কিন্তু মেসির ঠিক পাশে ইউজ করতে পারেন, মেসি খেলে নাম্বার 10,
নাম্বার 10 পজিশন অ্যাজ দ্য প্লে মেকার, যদিও রাইটে থাকে কিন্তু সে তো প্লে মেকার পজিশন চেঞ্জ করতে থাকে। সো সেখানে রাইটে যদি আপনি নিকো পাসকে খেলান, সো দ্যাট ক্যান বি আ বিউটিফুল কম্বো, যেখানে নিকো পাস এবং মেসি পাশাপাশি খেলতে থাকবেন, হইতে পারে এটা, এই ঘটনা ঘটতে পারে ইজিপ্টের এগেইনস্টে, আপনি এটা দেখতে পারেন। আপনি চেঞ্জের কথা যেহেতু বলছেন, আমি আসলে আর্জেন্টিনা ম্যাচ থেকে বের হয়ে আবার আজকে রাতে আর কয়েক ঘন্টা পর দুর্দান্ত দুটো ম্যাচ রয়েছে, সেটা নিয়েও কথা বলতে চাই। বাট লাস্ট কোয়েশ্চেন অ্যাবাউট আর্জেন্টিনা ম্যাচ, স্কালোনি কি আসলে কেপ ভার্দে কোচের থেকে আজকের ম্যাচে স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড যদি বলি যে প্লেয়ার চেঞ্জের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিলেন কিনা? না, হি হ্যাড আ প্ল্যান। তার প্ল্যান খুব সিম্পল ছিল, সেটা হচ্ছে মিডফিল্ড কন্ট্রোল করো, গেম কন্ট্রোল করো, পজিশন ধরে রাখো, বিল্ড আপে যাও, প্রেস করো, গোল করো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। করেছো আর্জেন্টিনা তাই। কিন্তু যখন গোলগুলো হয়ে গেছে, যে দুইটা গোল হয়েছে, দুইটা ব্রিলিয়ান্ট গোল হয়েছে, ফার্স্ট হাফে এমিলিয়ানো মার্টিনেজের কাছে কোনো বল যায়নি, এমিলিয়ানো মার্টিনেজ চুপচাপ দাঁড়িয়ে ছিল, তার কাছে কোনো বলই পৌঁছায়নি। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান অফ স্কালোনি। স্কালোনি তো এই প্ল্যানই করেছে যে কন্ট্রোলে থাকবে পুরা খেলা, আমার প্রেশারই তৈরি হবে না, আমি বল রাখবো আমার পায়ে, হোল্ড করব, তারপরে বিল্ড আপে যাব, তারপরে আমি গোলের খোঁজে থাকবো। 822 পাস তাদের নিজেদের ভিতরে। রাইট, সো এইটা তো প্ল্যান ছিল স্কালোনির, দ্যাট ওয়াজ আ অ্যাবসলিউটলি ওকে প্ল্যান, এবং সেই প্ল্যানে আর্জেন্টিনা ফার্স্ট হাফে সফল। সেকেন্ড হাফে গিয়ে অল অফ এ সাডেন যখন এই গোলটা হলো, এবং সেটাই ছিল এমিলিয়ানোর ফার্স্ট মানে পরীক্ষা, শটস অন টার্গেটে গোল হয়ে গেল। রাইট, সো এরপরেই তো খেলার মোমেন্টামে একটা চেঞ্জ, এবং সেই সময় কিছুটা প্রেস করা শুরু করলো আসলে কাবো ভার্দে। মানে আমি যদি আপনার কথাগুলোকে সাম আপ করি, ব্যাপারটা এরকম যে এর আগের আফ্রিকান দলগুলোর ম্যাচের ক্ষেত্রে যেটা হয়েছে, 45 মিনিটসের পরে তারা আসলে স্ট্র্যাটেজিক্যালি পিছিয়ে পড়েছে, ছন্দ হারিয়ে ফেলেছে। আর আজকের ম্যাচে আর্জেন্টিনার ক্ষেত্রে ঠিক সেই ঘটনাটা ঘটেছে, যেখানে কাবো ভার্দে তারা আসলে ছন্দ খুঁজে পেয়েছে সেকেন্ড হাফে এবং আর্জেন্টিনা আসলে ছন্দ হারিয়েছে। হ্যাঁ, রাইট, সো সেই ঘটনাটা আসলে ঘটেছে, এবং সেকেন্ড হাফে ধীরে ধীরে দেখা গেছে যে আর্জেন্টাইন রেগুলার 11-এর প্লেয়াররা টায়ার্ড হয়ে গেছে, সেই টায়ার্ডনেসের একদম পুরা ফুল যে এটাকে কাজে লাগানো, সেটা কাবো ভার্দে কাজে লাগিয়েছে। যাই হোক, মানে আমার কাছে মনে হচ্ছে যে কাবো ভার্দেকে আসলে ফিফার উচিত আলাদা একটা মানে স্পেশাল একটা কোনো ট্রফি দিয়ে দেওয়া এই বিশ্বকাপের সেরা দল হিসেবে। এত ছোট একটা দেশ থেকে, মাত্র 5.5 লাখ জনসংখ্যার একটা দেশ থেকে এসে বিশ্বকাপে তারা যে হিস্ট্রি লিখেছে। ইনফ্যাক্ট দিন শেষে দেখা যাচ্ছিল যে আর্জেন্টাইন সমর্থকরাই কাবো ভার্দের সমর্থকদেরকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাদেরকে গলায় জড়িয়ে নিচ্ছেন। সো ইট ওয়াজ আ গুড জেস্টার ফ্রম বোথ টিম সাপোর্টার্স, অ্যান্ড বাংলাদেশেও যেন এরকম হয়, কাবো ভার্দে যাই করেছে ভালো করেছে, ফ্যান্টাস্টিক, আপনাকে অ্যাপ্রিশিয়েট করতেই হবে, কাবো ভার্দের ফুটবলকে আপনার অ্যাপ্রিশিয়েট করতে হবে। ওয়ার্ল্ড কাপে কোনো ছোট দল বড় দল আসলে থাকে না, রাইট। সো নকআউট স্টেজে যারা আসে তারা সবাই আসলে মানে রেজাল্ট তার দিকে নিতেই পারে। ওকে, জার্মানি নাই, নেদারল্যান্ডস নাই, আর নেদারল্যান্ডস বাদ পড়েছে, দ্যাটস বিকজ অফ আপনার মরক্কো ছোট দল না, মরক্কো এখন বড় দল, রাইট। কিন্তু জার্মানি তো বাদ পড়ে গেছে, জার্মানি তো নাই, সো এই ঘটনা তো ঘটেছে। সো দিস ইজ ওয়ার্ল্ড কাপ। মুভিং অন উইথ মরক্কো কানাডা ম্যাচ আজকে রাত 11টায়। সো ডেফিনেটলি মরক্কোকে ফেভারিট হিসেবে দেখছেন? ক্লিয়ার ফেভারিট, অ্যাবসলিউটলি ক্লিয়ার ফেভারিট। এখন আবার কানাডা যদি কাবো ভার্দে হয়ে ওঠে তাহলে বিপদ মরক্কোর জন্য, বাট সেটা আনলাইকলি, আমার মনে হয় আনলাইকলি, বিকজ দেখেন কানাডা প্রথমত হচ্ছে যে তারা এবারে বিশ্বকাপে প্রথমবার ম্যাচ জিতেছে, সেটাই তাদের জন্য বিরাট প্রাপ্তি যে প্রথমবার তারা ওয়ার্ল্ড কাপে ম্যাচ জিতেছে। কাতারের এগেইনস্টে তারা 6-0 গোলে জিতলো, হ্যাঁ, অনেকগুলো গোলের ডিফারেন্স ছিল। তো এরপরে তারা যখন রাউন্ড অফ 32-তে এসছে, তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়ে মানে ইতিহাস গড়ে ফেলেছে। সো কানাডার সিচুয়েশন একই, নাথিং টু লুজ, যা পাওয়া যাবে সব বোনাস। রাইট, সো এই অ্যাপ্রোচে কানাডা খেলতে নামবে। সো কানাডার এত ম্যাথমেটিক্স, এত ক্যালকুলেশনের দরকার নেই, দে শুড এনজয় দেয়ার গেম। তারা তাদের ফুটবলটা যদি খেলতে পারে, হোম সাপোর্ট তারা পাবে, সো সেই ফুটবলটা তারা খেলতে পারলে এটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হইতে পারে। সো দিন শেষে স্কোর লাইন কি দেখছেন? স্কোর লাইন দেখছি, আমার মনে হয় যে মরক্কো প্রবাবলি 2-0 গোলে ম্যাচ জিতে যাবে। কানাডা স্কোর পাচ্ছে না তাহলে? ডিফিকাল্ট, পেতেও পারে, বাট ডিফিকাল্ট। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ম্যাচ, প্যারাগুয়ে ফ্রান্স যেভাবে উঠছে, মানে ফ্রান্সকে ঠেকাতে পারবে এই প্যারাগুয়ে? মনে হয় না, লিটারেলি মনে হয় না। মানে আপনি অল আউট যখন অ্যাটাকে উঠে আসে ফ্রান্স, এটা একটা মানে এটা কি বলবো, এটাকে তুলনা করা যায় ধরেন একটা যুদ্ধক্ষেত্রে ধরেন আপনি সব দিক থেকে আপনি অ্যাটাককে যাচ্ছেন, হ্যাঁ, মানে ঘোড়ার বাহিনী এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে, এই দিক থেকে যাচ্ছে, একই স্পিডে যাচ্ছে, হ্যাঁ, প্রতিপক্ষ বা
অপোনেন্টের দুর্গকে ঘিরে ফেলার জন্য যেভাবে চতুর্পাশ থেকে যায়, এই ফ্রান্স টিম সেই রকম, একেবারে এরকম। মানে আপনি ব্র্যাডলি বারকোলা, মাইকেল অলিসে, কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, ওইদিকে আবার দুয়ে, রাইট? সো আপনি কাকে রেখে কাকে ঠেকাবেন? ইটস আ ডেঞ্জারাস অ্যান্ড বিউটিফুল ফ্রান্স টিম। এবং ঠিক তার নিচে আরো দুজনের কথা তো বলাই হয়নি। ধরেন এখানে র্যাবিওর যে পারফরমেন্স, তার পাশে চুয়ামেনি রয়েছে। সো এই যে মিডফিল্ড, এই যে উইং, এই যে তার অ্যাটাকিং লাইন, কোথাও কোনো দুর্বলতা নাই। তাহলে শেষ পর্যন্ত স্কোর লাইন কি হচ্ছে ফ্রান্স এন্ড প্যারাগুয়ে? আমার কাছে মনে হয় যে অ্যানাদার 2-0-3-0 ম্যাচ। 2-0-3-0 ম্যাচ। ফ্রান্স 2-0-3-0 তে থেমে গেলে আসলে একটু অবাকই হব প্যারাগুয়ের সাথে। তবে লেটস সি বাকি আরো যে দিস ইজ ওয়ার্ল্ড কাপ। আমরাও তো চিন্তা করেছিলাম আর্জেন্টিনা জিতবে কাবো ভার্দের সাথে 3-0 গোলে, হয়নি। সো দিস ইজ ওয়ার্ল্ড কাপ। ওকে, আরো 6টা ম্যাচ রয়েছে রাউন্ড অফ 16-এ। একদম শর্ট করে বলবেন, আমি নামগুলো বলছি। নেক্সট ম্যাচ ব্রাজিল নরওয়ে, কে জিতবে? ব্রাজিল। মেক্সিকো ইংল্যান্ড। পর্তুগাল স্পেন। ইউএসএ বেলজিয়াম। অ্যান্ড আর্জেন্টিনা ইজিপ্ট। সহজ হবে। আর্জেন্টিনা কাবো ভার্দের সাথে যতটা মানে টাফ ম্যাচ খেলতে হয়েছে, ইজিপ্টের সাথে এর চেয়ে ইজি ম্যাচ হবে। লাস্ট রাউন্ড অফ 16 ম্যাচ, দ্যাট ইজ সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি আমরা মিলিয়ে দেখবো নেক্সট টাইম আপনার আমার এই আসলে প্রেডিকশনগুলো মেলে কিনা। শিওর। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ডাবল ট্যাকল শেষ করছি আজকে এখানেই। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।